আর আপনিও বড় হয়ে নিজের যে বিচার শক্তিটা ছিল, যে কথাগুলো ন্যায় কথাগুলো বলার ছিল সেগুলোও আপনি বলেন না, শুধু কারণ হলো যে সুবিধার কারণে, যে তাদের কাছে এমন টাকা পয়সা আছে, তাদের বিরুদ্ধে কোনো কথা বললে সমস্যা হয়ে যাবে। কথাগুলো তো তাদের বিরুদ্ধে যাই, তারা তো বিপদে আপদে বিভিন্ন সময় টাকা পয়সা কিছু দিচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছি। এখন তার মিয়া বেড়াতে নাই, ওদের হাতে আছে, তাই ওদের হাতে ওদের পক্ষে হয়ে যেভাবে থাকলে হয় তাই আপনি থাকতেছেন। আপনি তো নিজের বিবেক বর্জিত কাজ করতেছেন, নিজের বিবেক বর্জিত কাজগুলো আপনি করতেছেন, যেটা কিনা একজন সজ্ঞানে মানুষ করতে পারে না, আপনি করতেছেন। আপনার উচিত ছিল, যেহেতু মিয়াভাই এখানে একটা পক্ষ হয়ে গেছে, শফিক আর হাশেম একটা পক্ষ হয়ে গেছে, মাঝখানে আপনি আমি নোয়া ভাই, আমাদের উচিত ছিল এগুলা ঠিক করার। আপনাদের দিয়ে চেষ্টা করেছি, আপনি তা আগান নাই। দরকারটা ছিল ভূমিকা আপনার, যেহেতু আমার নোয়া ভাইয়ের কথাগুলো মিয়া ভাইয়ের সাথে চলে যাচ্ছে। না, এই জায়গাতে এত কিছু আমি তো আর জানতাম না। আপনারা তো সবই জানালাম, আপনি সবই জানতেন, সবই জানতেন। আপনি জানেন না কেমনে? আমারে হারুন একটা কাগজ দিয়ে গেছিল, ওই কাগজটা যদি আমি যেদিন আমরা বলছিলাম না ছোট মামুরে নিয়ে, ওই দিনও যদি ওই কাগজটা আমি পড়তাম তাহলে অনেক কিছু আমি জানতাম। আমি তো জানি যে আমি হারুনে কই তুই সেই কাগজটা সাথে নিয়ে আসছি, সেই কাগজটা ওই 10 বছর বোধ হয় 4-5 দিন পরে যে সেই কাগজ পড়লাম। তো আপনিও তো ওই কাগজ বাদ, ওই কাগজ নিয়ে তো উল্টো পাল্টা কথা ওর মধ্যে। যাই হোক, ওটা নিয়ে এখন কথা হলো যে একসাথে থাকলে অনেক রকম ঘটনা ঘটে, কথা হয়, ঝগড়া হবে, সেইগুলা মেনে শাসন করে, মেনে হোক না মেনে হোক যেভাবে হোক আমরা চলতেছিলাম, খারাপ ছিলাম না, ভালোই চলতেছিলাম। সেই জায়গাটার থেকে আজকের যে ঘটনাগুলো ঘটে গেছে, দোকানটাকে তারা যেভাবে লুটপাট করে নিয়ে গেছে, সেই জিনিসটা তো তারা ঠিক করে নাই, সেই কাজটা তো আপনি করতেছেন না। সেই জায়গাটায় যে আপনি কথা বলতেছেন ভালো কথা, তারা নিয়ে চলে যদি দূরে চলে যায় তো কোনো সমস্যা ছিল না, দূরে চলে গেলে কোনো সমস্যা ছিল না। তারা দোকানটা ধ্বংস হবে সেই কাজটা করছে, সেই কাজটা কি ঠিক হয়েছে? তারা তাদের দুইজনের হিসাব অনুযায়ী 60 লক্ষ টাকার হিসাব তারা 10 বছরের তারা বের করছে। তো সেই টাকাগুলা তারা নিয়ে যদি চলে যেত এবং আমার গাছটা যদি বেঁচে থাকতো, গাছটা তো ফল দিচ্ছিল, গাছটা মেরে ফেলানোর জন্য যা যা করা দরকার তা তারা করলো। তাহলে কত বড় অন্যায় করলো, একটা বড় অন্যায় করলো, তারা এটাকে ধ্বংস করলো, লুটপাট করলো। দ্বিতীয় ধ্বংসটা করলো যে সেই প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাবে কি করলে, সেই কাজটা করলো। তারা কতটুকু অনৈতিক কাজটা করলো, সেই অনৈতিক জিনিসটা আপনাকে বারবার বোঝাই দিলাম। আপনি সেই জিনিসটাকেও অন্যায় যে সেইভাবে আপনি কোনো কথাই বলতে পারলেন না। তুমি তোমার যদি তুমি অন্যায় করলে তারা বলো না আমরা এটা ঠিক করেছি, মানে এটা কোন ওরা হারুনই তো তোমরা দুইজনই তো সব করাকরি করেছো, তার মধ্যে তো আর আমি ছিলাম না। আমরা কি করাকরি করেছি? আমি তো একটা জানি না, এই যে বললেন যে আমি আর হারুন করাকরি করেছি, কি করেছি আমরা? হ্যাঁ, আমি তো এই যে তোমাদের এই দোকানদারি এটা আমার কি টাকা পয়সা তোমরা কি দাও না দাও তাকে তোমরা জানো যে আমার কত টাকা তোমরা দিছো। সব সময় তো মিয়া ভাই দিছে, যা করা লাগবে মিয়া ভাই করেছে, তাই না? তো এই যে দোকানটা যে তারা নিয়ে চলে গেল, টাকা নিয়ে গেল, টাকা দিল না, হাশেম 31 লক্ষ টাকার হিসাব দিয়ে গেল এক ব্যাগ রক্ত দিয়ে, আর কালকের থেকে সে আর আমাদের সাথে কথা বলবে না। তো এই যে কথাগুলা, তারপরে দোকান এখানে এলাকার মধ্যে দোকান সে দিতে পারে না, দিলে এই দোকানটা ধ্বংস হয়ে যাবে, এটা সবাই বোঝে, পাগলেও বোঝে। আপনি বলতেছেন তারা অন্যায় করে নাই তাই বলছে, আপনার বিবেক কি বলে? অন্যায় করেছে না? হ্যাঁ, অবশ্যই করেছে। তাহলে অবশ্যই যদি অন্যায় করে থাকে, হ্যাঁ অবশ্যই যদি অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা কি ছিল? অন্যায় করেছে না? হ্যাঁ, অবশ্যই করেছে। তাহলে অবশ্যই যদি অন্যায় করে থাকে, হ্যাঁ অবশ্যই যদি অন্যায় করে থাকে, তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনার কথা কি ছিল? আমি তো কইছিলাম যে যখন তোমরা ঘুরি সরিয়ে যাও, তারা শুনিছে না? আমি তো কইছিলাম যে যখন তোমরা ঘুরি সরিয়ে যাও, তারা শুনিছে না? তাহলে কি আপনার আর কোনো কিছু করার দরকার ছিল না? আমাদের সাথে আলাপ আলোচনা করা বা তাদেরকে নিয়ে বসা, কিভাবে কি করা যায়, কিভাবে কি করবা, কি করতে হবে সেটা নিয়ে কথা দরকার ছিল। দরকার হলে স্ট্রং হইতে হবে, তাও দরকার ছিল কি না? ছিল অনেক কিছু, আপনি কিছুই করলেন না। তাহলে কেন করলেন না? আপনি বিবেক বর্জিত কাজটা করলেন না, তাহলে আপনি আপনার নিজের কাছে দোষী হয়ে গেলেন না, যে আমার এই দায়িত্বটা ছিল, এই কাজটা আমার করা উচিত ছিল, আমি করলাম না। আপনি আপনার কাছে কি জবাব দেবেন? যে প্রতিষ্ঠানের ইনকামটা আপনিও খাচ্ছিলেন, আপনিও তার সুবিধা পাচ্ছিলেন। আপনি একটা জিনিস বুঝেন
মিয়াভাইকে আপনি বললেন যে ছেলে ওটা আপনাকে দিয়ে দিলাম, মিয়াভাই সেইভাবেই ছেলে ওটা নিয়ে নিল। লেখাপড়া করে তো নিতে হয় না। 89 সালে ঢাকায় আসলাম, 91 সালের থেকে বোধহয় দোকান শুরু করলাম। তো 91 সালেতে দোকান শুরু করে আজ পর্যন্ত মিয়াভাই আশুলিয়াতে যে জায়গাটুকু আমার নামে কিনে দিয়েছে সেটা 3.5 শতক, এবং সেখানে হারুন, ফারুক, শফিক 3 জনের নাম। হাশেমের নামে যে জায়গাটুকু কিনছে সেটা 4 শতক, সেটা হাশেমের একার নাম। কোন যুক্তিতে হাশেম সেখানে একার নামে জমি পায়? এই যে জিনিসটুকু আপনি বোঝেন, মিয়াভাই ঠিকই হাশেমকে তার ছেলে বানাইয়েই জমি কিনে দিয়েছে। ঢাকার থেকে যাওয়ার সময় এত গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলা তা পর্যন্ত হাশেমের কাছে রেখে গেছে, হাশেমের বউর কাছে রেখে গেছে, মানে নিজের ছেলে নিজের বৌমার কাছে রেখে গেছে। আমাদের কাছে উনি ভরসা পায়নি। আর সেই ছেলে এক ব্যাগ রক্ত দিয়ে 31 লক্ষ টাকা শোধ করে দিল। আর কালকের থেকে আপনাদের সাথে আর কথা বলবো না। এগুলো অন্যায় না আপনার কাছে? এই আসেম রে ঢাকায় সহ নিয়ে গেল, বাড়ি এসে বক্তিয়ারে সহ নিয়ে গেল, লিখিত দুটাই তো তোমরা নিছে, বাচ্চা যাও নিতে না। বক্তিয়ারে কি টানেছে? তো বক্তিয়ারে নিয়ে বাড়ি বানা গেছিল কিনা? কোন জায়গায়? কোন জায়গায়? যেখানে বক্তিয়ার বাস করতেছে। যেখানে বক্তিয়ার বাস করতেছে এই বাড়ির উত্তরটা আপনি শোনেন, খেয়াল করে শুনেন। যখন বক্তিয়ার বউ বাচ্চা নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে উঠলো, তখন বক্তিয়ার অসুস্থ একজন মানুষ। তার মেয়ে কোলে করে নিয়ে বা একটা ব্যাগ হাতে করে নিয়ে যাওয়ার মতো শারীরিক কন্ডিশন তার ছিল না। খেয়াল করে শুনবেন দয়া করে। সেই অবস্থায় আপনি তাকে বাড়ির থেকে বের করে দিছেন। সে সেই বউ বাচ্চা নিয়ে ব্যাগ বুকটা নিয়েই সে শ্বশুর বাড়ি গেছে। যখন ওখানে যাওয়ার পরে জানালো যে কাকু এই অবস্থা, তো শ্বশুর বাড়ি যেয়ে উঠলো। আমরা আলাপ আলোচনা করে দেখলাম শ্বশুর বাড়ি থাকলে তো মান ইজ্জত যায়, শ্বশুর বাড়ি থাকবে কেন? ঠিক আছে, শারীরিকভাবে সে তখনও কিন্তু ডিসিশন হয়নি। শারীরিকভাবে যে অবস্থা, কাকু আমি তো উঠতে বসতে পারি না, আমার তো অবস্থা খারাপ, ঠিক আছে তুই ঢাকায় আয়। ও ঢাকায় আসলো। ঢাকায় যখন আসলো তখন কেউ জানে না, শুধু আমার সাথে কথা। ঢাকায় আসলো, কাকু আমি কিন্তু বাসের থেকে নেমে বাসায় যেতে পারবো না। তো ঠিক আছে আমি আগায় যাবো না। আমি গাবতলিতে গিয়ে যে ওরা আগায় নিয়ে আসি। রাস্তায় যতবার কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, খুবই খারাপ অবস্থায়, তার সিটে বসতে কষ্ট হচ্ছে। সিটে যেভাবে কষ্ট মষ্ট করে হোক বসে গাবতলি এসে নামছে। সেখান থেকে আমি ওরা খুঁজে পাই না। ফোনে বলে আমি অমুক জায়গায়, বুঝাতে পারে না। এই করতে 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 অনেক কষ্ট করে খুঁজে পাইছি। পাইয়ে সেখান থেকে তখন আমিও বুঝি নাই যে ওর অবস্থা এতটা খারাপ। আমি টেম্পুতে করে নিয়ে আসছি, ওই যে লেগুনা যেটা, ওই যে 7-8 জন 8-10 জন বসে যে দুই পাশে বেঞ্চের মতো, ওইগুলাতে করে উঠছি। একটু পরে বলতে কাকু আমি আর বসে থাকতে পারতেছি না। আমি কি করলাম, আমি হাতে ভর দিয়ে আমি কাত হয়ে বসলাম। আমার শরীরটা কাত হয়ে বসে আমি ওরা বললাম যে আমার পিঠের উপরে তুই তোর বডিটা ছেড়ে দে। ওর শরীর আমার বডি এইভাবে ছাড়লে, এইভাবে আমি মহাখালী আসলাম। মহাখালীর থেকে বাসায় এসে আমি ওই যে TNT স্কুলের পেছনে ওখানে ছোট্ট একটা রুম নিয়ে, বাড়িতে মাল জিনিস থাকা ওই যে আনলাম তার আগে, সেইখানে থাকলাম। আমরা ফ্লোরে থাকি, বসার জায়গা ফ্লোরে, শোয়ার জায়গা ফ্লোরে, আমাদের সব মাল জিনিস তখন বাড়ি। সেইখানে ওরা নিয়ে এসে উঠালাম। এসে দেখি ওর সাথে সাথে বিছনা বানায়, সাথে সাথে তোর শোয়াই দিলাম। ওর বসার জায়গার মতো অবস্থা ছিল না। আমি শফিককে ফোন দিলাম, শফিক তাড়াতাড়ি আয়। নোয়া ভাইয়ের ফোন দিলাম, এরা দুজন আসলো। আইসে ওর এই অবস্থা দেখে ওই রাতটা শুধু আমার বাসায় থাকলো। পরের রাত নিয়ে গেল নোয়া ভাই। নোয়া ভাইয়ের ওখানে নিয়ে যাওয়া, শফিক হাসপাতালে কথা টথা বললো, বলে টেলে ওরে তারপরে 1 দিন বা 2 দিন পরেই হাসপাতালে অ্যাডমিট। তারপরে অপারেশন। ঈদে আমরা বাড়িতে ঈদ করতে যাইতে পারলাম না ওর কারণে। ও মরার মতো অবস্থা হয়ে গেলো, ওর ইনফেকশন ঠিক হয় না। আপনাদেরকে আমি বলছিলাম আপনারা ওর মুখ দেখতে পারবেন না, রাস্তাতে ফিরে যান বলছিলাম, মনে আছে? কেন বলছিলাম? ওই কারণে যে এই রকম ছেলে তাকে বাড়িতে ফিরে বাইর করে দিয়েছে, শত্রুতেও তো দেয় না। ওই কারণে বলছিলাম। ভালো কথা, আপনারা তখন সন্তানের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, চলে আসছেন, ভালো কথা আসছেন। তো সেই মানুষটা সেখান থেকে সুস্থ হয়ে ফিরলো। যতটুকু তার তখনও যাওয়া নিষেধ, সে বাড়ি চলে গেল। সে যখন একটু চলাফেরার মতো হলো বাড়ি চলে গেল। তখন কিন্তু ডাক্তার বলছে এখনো মুভ করা যাবে না। তারপরেও কথা শুনলো না, সে চলে গেল। যাই আবার সেই শ্বশুর বাড়ি উঠলো। সেখান থেকে উঠলো, আবার আসলো, চেক আপ করলো, আসলো গেল, ভালো কথা। যাই বলে যে আমি তো কঠিন কিছু কাজ করতে পারি না, কষ্টের কোনো কাজ করতে পারি না, কেমনে কি করবো, বাচ্চা কাচ্চা নিয়ে কেমনে চলবো। তখন আমি চিন্তা করলাম যে ওরে তো তাইলে এই দোকানে এত মানুষ কাজ করে, তখন সাইড কাজ করে, ওই শিমুল কাজ করে, অমুক কাজ করে, তমুক কাজ করে, তো এরা কাজ করে, তাহলে বক্তিয়ার কাজ করলে সমস্যা কি? সেইভাবে মিয়াবার সাথে কথা, শফিকের সাথে কথা, নবাবের সাথে কথা, ঠিক আছে বক্তিয়ার আসো। আইসি সেখানে ঢুকাই দিলাম। হাসেম সেখানে টিকতে দিল না। হাসেম তার দোকানের মধ্যে দাঁড়াতে দেয় না, বাইর করে দেয়। সে উপায়ন্তর না পারে কিছুদিন থাকলো, থেকে সে আবার বাড়ি চলে গেল। যাই কি করলো, শ্বশুর বাড়ি যায় উঠলো, সেইখান থেকে যায় নড়াইলে দোকান করলো। তখন সেই দোকান করার জন্য নোয়া ভাই টাকা পয়সাও দিল, ওই ফ্রিজও পাঠালো, ওখানে দোকান করলো, শ্বশুর বাড়ির থেকে আসা যাওয়া করে।
দোকানে ভালো ব্যবস্থা হইলো না, শ্বশুর বাড়ি থাকা যাচ্ছে না। তখন কি করলো, সে বললো যে আমি বেডির উপরে ঘর বানায় আমি বেডির উপরে বসবাস করি। তো এই কথা যখন সে আমারে বললো, আমি বললাম যে আমাদের জমি জাতি আছে, বাড়িঘর আছে, সবকিছু আছে, আর আমার ভাতিজা বেডির উপরে ঘর বানায় থাকবে, মানুষ কি বলবে, ব্যাপারটা দাঁড়াবেটা কি? মানলাম মেজো ভাই বলছে যে তারা ওদের ইউনিয়নে ঢুকতে দিব না, সেও তার বাপের সাথেও কথা কয় না, মার সাথে, ভাই বোনের সাথে কারোর সাথে কথা বলে না, আমরা তো আছি। তখন মিয়া ভাইয়ের সাথে কথা বলে আমি আর মিয়া ভাই ডিসিশন নিলাম, ঠিক আছে তাইলে দাঁড়ির ওই আদিনার বাড়ির পাশে যে জায়গা, ওখানে ওরে ঘর বানতে বলে দিই, ওটুক মিয়া ভাইয়ের মাঝি ভাইয়ের ভাগে একসময় যখন ভাগ হয় তখন মাঝি ভাইয়ের ভাগে ধরে দিব। সেই ডিসিশন, সেই কথা, সেইভাবে আমরা কাজ করলাম। তারে ওখানে বলে দিলাম ওখানে ঘর বানাও। সে ওখানে ঘর বানছে। ঘর বাঁধার জন্য টাকা পয়সা, জমি, বাঁশের ঝাড়েতে বাঁশ কিনে কাটতে হবে, সেই ঝাড়েতে বাঁশ কাটার ব্যাপারটাও আমরা আলাপ আলোচনা করে তারে অনুমতি দিছি। অন্যায় কোনোটা করিনি মাঝি ভাই, এগুলারে আপনারা অন্যায় বলতেছেন। আজকে যদি সে বেড়ির উপরে ঘর বাঁধতো আর 5 জন মানুষ 5টা কথা বলতো, আপনিই বলতেন, আমি না হয় রাগ করে পাঠাইছিলাম, তোমরা তো ছিলে, এ কথা অবশ্যই বলতেন। সে কথার উত্তর আমাদের কাছে থাকতো না। এই কাজটা আমরা কোনোভাবে অন্যায় করিনি। তো সেই যে যে কথাগুলো বলেন অন্যায় দেখে, নিজের সন্তান কিন্তু আজ কিন্তু ঠিকই তার সাথে উঠা বসা হচ্ছে, তার সাথে কথাবার্তা হচ্ছে, ওই রাগ কিন্তু নেই। যে রাগে আপনি বলছিলেন তারা বদ্ধ ইউনিয়নে ঢুকতে দিব না, সেই রাগ কিন্তু নেই, থাকবেও না। ওই আমরাই হাঁটি হয়ে যাব, আপনি আর সে আমদুদ হবেন, হয়েও গেছেন। হাতি হয়ে গেছে তো, তা আমদুদ ওঠে, আমরা হাঁটি হয়ে গেছি, আমরা যাবো, এটা জানি যে আমরা যাবো। হাতি হয়ে গেছো, সেই মিয়া ভাই তার সাথে কথা কয় না, সেই মিয়া ভাইয়ের সাথে কথা কয় না। সেইটা আলাদা কথা, কিন্তু আজকে এই যে অন্যায়গুলা, এই অন্যায়গুলাকে প্রশ্রয় দিয়ে আপনি ভুল করতেছেন। যে কথা বললেন বক্তিয়ারকে নিয়ে, এই যে তার উত্তর পাইছেন। এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম মনে হলো সিনেমার মতো দেখতে পাইছেন, কিন্তু একটা জায়গা তো মিথ্যে বলতে হয়নি আমার। আর ছেলে আমি নিয়ে গেলাম, ওটারও নিয়ে গেলাম, ওটারও নিয়ে গেলাম, এই হলো আপনাদের ধারণা। ছেলে নিয়ে কি করছি, একটা আজকে কোটিপতি বানাই দিছি, সেটা বলা হয় না যে ছেলে নিয়ে গেছো। যেটা আপনি তাড়াই দিলেন সেটা আমরা নিয়ে গেছি বললেন, ওটা নিয়ে আমি কি করবো? ওকে ওকে ঘুয়া শোনা আগে, ও আগে শোনা, আর মতে ওটা হচ্ছে গিয়ে 7 আপ, যে আমি বোতল বেড়ে বেড়ে বেচলে টাকা পাবো ওইটাও আর কি না। ওই রকম বুঝেন কেন আপনি? আপনারা বোঝায় আপনার 2 মেয়েতে, 2 মেয়ে বলবো না, 1 মেয়েতে বৌদি বোঝায়, আপনি তাই বুঝেন কেন? আপনার বিবেক বুদ্ধি আছে না? আপনি কেন ওই রকম করে বুঝবেন? আপনি কেন বলবেন? যখন আপনি যখন ওই রকম কথা বলেন তখনই কষ্টটা লাগে। ওই কারণেই আমি বলছি যে আপনার সাথে কম কথা হবে, শুধু এই একটা কারণে। আপনি কি করে বলেন? এটা মাঝি ভাবি বলে, আসমা বলে, বলুক, তারা বলতে পারে, তাদের বুঝ যেমন তারা সেরকম বলছে। আপনি কি করে বলেন যে আপনার ছেলে কাড়িয়ে নিছি? আপনার ছেলে নিয়ে করবোটা কি? বললামই তো, ও যদি সোনা আসতো আর 7 আপ মরতো তাইলে আমি বলতাম যে হ্যাঁ ও তো প্রোডাক্ট দেয়, ও তো সোনা আগে, ও তো 7 আপ মতে। শোনা আগে আর 7 আপ আগে আমি তো আমার মিস্ত্রিগিরি আর আমার কিচেন ব্যবসা কোনোদিন কম পড়িছে নাই। আচ্ছা পড়িনি, তা মাথায় যেটুকু আছে ঘিলু তা দিয়ে তো বুঝাতে হবে ভালো কোনটা আর মন্দ কোনটা। আমার কি ব্যাংকে 5,000 টাকা আছে কোনো জায়গায়? নাই, আছে কি নাই সেটা জানি না, কিন্তু আপনি কেন বললেন যে ছেলে কাড়িয়ে নিছি আমরা? কত 7 আপ মতো আমি তাই খাই, ও খাই নে। আচ্ছা আপনি ওই ওই যে মাথা মাথা ধরে কথা বললেন না, মানে কথাটার মাথা ধরে কথা বললেন না। এতক্ষণ কি বললাম? আপনি যে বললেন যে ছেলে কাড়িয়ে নিছি, যেটারে নিয়ে সর্বস্ব এত বড় কিছু করে দিলাম, এত বড় কিছু বানাই দিলাম, যার ক্লাস 8 সে ক্লাস করে নাই, 7 পড়ছে, তো সে কি করার যোগ্য? সে কি করার যোগ্য আর সে কি করতেছে, সে কয় টাকার মালিক সেটা হিসাব করলেন না, সেটারে কাড়িয়ে নেওয়া হলো না। যেটারে আপনি তাড়াই দিলেন সেটারে আমরা কাড়িয়ে নিলাম, এই কথা কেন বলেন? আমি তো সেইটা নিয়ে কথা বলতেছি, না বুঝে বললে তো হবে না। না না বুঝেই তো কলাম। না বুঝে বলবেন কেন? না বুঝে বলবেন কেন? যারা বোঝে না তারা বললে মানলাম। ওই যে বললামই তো যে আসমা বলুক বা আর মাঝি ভাবি বলুক, বলতেছে তারা বলুক, তা নিয়ে তো মাথা ব্যথা নেই। তারা যেমন বলছে সেরকম বলছে, আপনি কি করে বুঝেন? টাকা দিয়ে আসতে আমার এসে ফেরি কাঠে কাজ করতে হলো, এখানে সারা দেশ করে কিচেন বেঁচে বেড়াচ্ছে, টাকা দিয়ে আসতে আমার কিচেন বেঁচে বেড়াচ্ছে। মানে টাকা দিল কিনা আপনাদের? আপনি এর আগের বার যখন অসুস্থ হয়েছিলেন, যতবার অসুস্থ হয়েছেন, যতবার এই যে হাসপাতাল টাতাল বিভিন্ন রকম লাগছে, সেই টাকাগুলো কই পেয়েছেন? সেই খরচগুলা কে দিছে? আজকে আমরা দিছি, ভালো কথা, এই যে বুঝলেন। আর আজকেও আপনি অসুস্থ ছিলেন, কয় টাকা দিছে হাসেম আপনারে? 3,000 টাকা দিছে আপনারে হাসেম। 3,000 টাকাতে তো আপনার হাসপাতাল আসা যাওয়া লাগে। কিন্তু এই যে দেখেন আপনি উল্টো বুঝে উল্টো কথা বলেন না, ভালো লাগে না। বুঝালাম তো ক্লিয়ার করে। তা আজকে আপনি যখন মিয়া ভাইয়ের হাতে সব কিছু ছিল, চলছে না, হ্যাঁ
হ্যাঁ হুম। ওই দোকানের টাকা নেমে গেছে কত 18 সালের কোন মাসে? 18 ফেব্রুয়ারিতে। 18 ফেব্রুয়ারি 18 থেকে সে ফেব্রুয়ারি। দোকান শুরু করছে। তাই 1 বছর দোকানের কাছে দোকানে কিনা বেচা বাড়িনি। ওর দোকানে কম করে হলেও 30,000 টাকা সেল আছে পার ডে। তার আছে নেই? জি। আর তোকে দেয় কত আছে? আমাকে এটা বললাম না, 2,000 টাকাও সেল হয় না। আমাদের দোকানে 2,000 টাকা সেল হয় না। দোকান এখন মরার অবস্থায়। দোকানের ভাড়া 3,000 টাকা আমি আমার বেতনের টাকা থেকে দিই। একটা দোকান থেকে একজন করে, তার মানুষ চিন্তি এটা সেটা করতে তো না 6 মাস লাগে। তার বছর তো ব্যাগ দেওয়াতেই গেল প্রায়। তো তোমাদের সে 2,000 টাকা সেল হয় না, খদ্দের কি সব সে কিনে ফেলছে নাই? সব নিয়ে গেছে সে। সব হ্যামিলিয়নের বাসিওয়ালার আসেন, আমি দেখাই দিচ্ছি। হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো তারা চলে গেছে, কারণ দীর্ঘদিন আমি দোকানে নাই, মিয়া ভাই নাই, আমাদেরকে অনেকে চেনে না। হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো তার ফার্স্ট সব চলে গেছে ওখানে। বাকি যেগুলা গেছিল না সেগুলোর হাতে পায়ে ধরে নিয়ে গেছে। হাতে পায়ে ধরে কি মানুষ নেওয়া যায় না? নিয়ে যায়। আমার কথা হলো যে সে এই দোকানের আশেপাশে, এই দোকানের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে সে দোকান দেবে কেন? আপনি নিউট্রালি কথা বললেন, পক্ষ নিয়ে কথা বললেন না, মধ্যস্থকারী বলে কথা বলেন। চালিকা আমারও অত দোষ দিয়ে লাভ করেন। আপনারে দোষ দিচ্ছি এই জন্যই, আমরা যেহেতু একসাথে, আপনি মুরব্বী, মিয়াবার কথা কাজ হচ্ছে না, আপনার কথা বলতে হবে, আপনাকে সেটা বলতে হবে যে তোমরা অন্যায় করছো, তোমরা এটা করো না, তোমরা এটা ঠিক করো নাই, বা এক জায়গা হও, জায়গায় ফিরে আসো। এই কথাগুলো তো আপনার বলা দরকার ছিল, আপনি তো সেগুলো বলেন নাই। আপনার দিলাম, আপনার কাছে নালিশ দিলাম, ঠিক আছে আমি জানাবানি, আপনি কিছু জানাইছেন?